হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। আজকে সকালটা শুরু করলাম এই ফুলগুলোর সাথে। অনেক দিন পর তোমাদের সাথে আমার বাগানের গোলাপ ফুল শেয়ার করছি। আর ফুলগুলো দেখো, ছোট হলেও দারুণ দেখতে, কিন্তু প্রত্যেকটা ফুলের কালার জাস্ট অসাধারণ। আর এই গোলাপ ফুলটা তো দারুণ, মানে সামনে থেকে এত সুন্দর লাগছে, মানে দেখেই মুখে একটা হাসি চলে আসছে। আর কালারটা কিন্তু পুরো লাল না, দুধে আলতা কালার, আর জাস্ট দারুণ হয়েছে দেখতে। ছোট বাট এত পাওয়ার এই ফুলের, দেখেই মুখে কিন্তু হাসি চলে আসছে। তো সকালবেলা যে রুটিনটা আমার রেগুলার থাকে, ছেলেকে আগে ঘুম থেকে উঠিয়ে ওর টিফিন করা, টিফিন খাওয়ানো, প্লাস ওকে রেডি করানো, ওর টিফিন বক্স প্যাক করা, সেগুলো কিন্তু করে দিয়েছি। আর সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ওই টাইমটা সত্যি প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে। তো ও এখন স্কুলে চলে গেছে, তারপরে আমি আমার রান্নাবান্নার কাজ কিন্তু শুরু করে দিয়েছি। ভাতটা বসিয়ে এখন মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর এই মাছগুলো কিন্তু পুকুর থেকে আমার শ্বশুরমশাই ধরেছিল, আমাদের জমিরই মাছ পুকুরের। আর এই মাছটা এসছে আমাদের বাড়ির সামনেই, আর কি পাড়াতে যে ফেরিওয়ালাগুলো আসে, তো ওনার কাছ থেকেই নেওয়া। এত বড় বড় চিংড়ি কিন্তু 30 টাকা করে শ। এখন যে হারে শাক সবজি বা মাছ মাংসের দাম বেড়ে গেছে, এত বড় বড় চিংড়ি 30 টাকা করে শ, মানে আশাই করা যায় না। তো অনেকটাই কেনা হয়েছে। এর মধ্যে আবার কিছু কিছু ছোট চিংড়ি মাছও আছে, আর বেশিরভাগটাই কিন্তু বড় চিংড়ি মাছ। এর মধ্যে কিছু মাছ আজকে করব, আর কিছু রেখে দেবো, যেহেতু পরিমাণে অনেকটাই আছে। আর এখানে এখন কেটে নিচ্ছি কলমি শাক। এই শাকটাও আমাদের জমির শাক, দাদু সকালবেলায় তুলে নিয়ে এসছে। তো এই শাকটা আজকে ভাজা করব, একদম টাটকা শাক। আর ভাজার জন্য ফোড়নও দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরমভাবে শাক ভাজা খেতে না আমার বেশ লাগে। শুকনো লঙ্কা ফোড়ন আর একটু রসুন কুচি ফোড়ন দিয়ে যদি শাকটা ভাজা যায় না, খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা হয়। আর সব শাকটাই কুটে নিয়েছি, দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু হয়েছে, কিন্তু এটা খানিকক্ষণ পর কমে আসবে। আর আমি এই শাকটাকে কিন্তু একদম ভাজা ভাজা করব না, হালকা ভাজা রাখবো, যাতে এর টেস্টটা পাওয়া যায়। তো এরপরে আমি শাকটা ভাজা বসিয়ে দিয়ে চিংড়ি মাছগুলোকেও কেটে নিচ্ছি। আর বললামই তো যে কিছু চিংড়ি মাছ আলাদা রাখবো আর কিছু আজকে করব। যে বড় বড় চিংড়ি মাছগুলো আছে ওগুলো দিয়ে ভেবেছি মালাইকারি কালকে করব, আর আজকে কিন্তু আমি ছোট চিংড়ি মাছগুলো জাস্ট ঝাল করব। এখন আমি কাঁচির সাহায্যে সমস্ত মাছগুলোকে কেটে নিচ্ছি। এইদিকে মাছ কাটতে কাটতে আমার শাক ভাজাও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ শাকগুলো কিন্তু একদম ভাজা ভাজা করে ভাজিনি, একটু নরম রেখে দিয়েছি। আর এই রকম শাক ভাজা খেতে কিন্তু হেভি লাগে ভাত দিয়ে। তো মোটামুটি প্ল্যান করে নিয়েছিলাম যে কোন কাজটা কিভাবে করব, সেই অনুযায়ী করছি। আর যখন আমি নতুন বিয়ে হয়ে এসেছিলাম না, তখন আমার সংসারে কিন্তু অনেক লোকজনই প্রথম থেকেই ছিল। তার ওপর আমাকে এই যে বাড়িতে এখন আছি, এখান থেকে গিয়ে আমাদের পুরনো বাড়ি থেকে রান্না করতে হতো। প্লাস হচ্ছে আমি রান্না বান্না একদমই জানতাম না। আর আমার সংসারে কিন্তু আমার শাশুড়ি মাও ছিল না। তো সবটাই আমি এখানে এসে নিজে নিজে শিখেছি, কেউ আমাকে শিখিয়ে দেওয়ার ছিল না। সংসারে ঠাম্মা, দাদু, শ্বশুরমশাই প্লাস আমরা দুজন ছিলাম। তো এতগুলো লোকের রান্নাবান্না কিন্তু আমি প্রথম থেকেই করেছি। আমি কখনোই ভয় পাইনি রান্নাবান্না করতে, আমি সবসময় নিজে থেকে চেষ্টা করেছি। কিছু ঠাম্মা দেখিয়ে দিয়েছে, কিন্তু ওনারও তো বয়স হয়েছে। তো আমি বেশিরভাগটা কিন্তু নিজেই শিখেছি, নিজে রুটি করা শিখেছি। প্রথম শক্ত শক্ত রুটি হতো, কিন্তু কখনো থেমে যায়নি যে রুটি করব না, শক্ত রুটি হচ্ছে করব না এরকম ভেবে করে গেছি, এবং অনেকটাই শিখে গেছি। যেমন মাছ আমি আগে আর কি কাটতেই পারতাম না, এখন কিন্তু মাছও কাটতে পারি। তো আমি কিন্তু যে কাজটা পারি না সেটা ভয়ে পিছিয়ে যাই না, সেটা করি। আর এই সংসারে থেকেই 6 বছরে আমি মানসিকভাবেও অনেক দৃঢ় হয়ে গেছি। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার বয়স ছিল 21+। আর তখন না খুব নরম মনের মানুষ ছিলাম, কেউ কিছু বললে তার কোনো উত্তর দিতে পারতাম না, মনে মনে খুব কষ্ট পেতাম। এই সংসারে থেকে না মানসিকভাবে অনেক স্ট্রং এখন হয়ে গেছি। এখন সহজে আর দুঃখ পাই না, বরঞ্চ কাউকে হয়তো দুঃখ দিয়ে খুব একটা কথা বলি না, কিন্তু যদি অন্যায় কোনো কিছু
আর কি হয় তার এখন প্রতিবাদ করতে শিখে গেছি। আগে অন্যায়টা সহ্য করে নিতাম, কিন্তু এখন আমি একটু আধটু প্রতিবাদ করি। আর সংসার এমন একটা জায়গা, মেয়েদের কিন্তু প্রতিবাদী করে তোলে। এখানে কিন্তু প্রতি পদে হাউসওয়াইফদের ঠেকে ঠেকে শিখতে হয়। একটা নতুন পরিবেশে এসে মানিয়ে নেওয়া কিন্তু সহজ ব্যাপার নয় মেয়েদের কাছে, বা যে পরিবারটায় আসা হয় সেই পরিবারও কিন্তু সহজে মানিয়ে নিতে পারে না। তো সংসারে এখন থেকে আমি না মানসিক দিক থেকে এতটাই স্ট্রং হয়ে গেছি যে এখন আর আঘাত পাই না। আগে খুব আঘাত পেতাম, ভেঙে পড়তাম, কিন্তু এখন একদমই আঘাত পাই না। আর আমি এতে খুব খুশি যে আমাকে সহজে আঘাত কেউ করতেই পারে না এখন। আর যত তুমি শক্ত হবে মানসিক দিক দিয়ে, ততই তোমার কিন্তু ভালো। অন্তত বর্তমান সমাজে তো তাই, তোমাকে সহজে কেউ কিন্তু বোকা বানাতে পারবে না। তাই সংসারের মাঝে এসে প্রতিনিয়ত যে শিক্ষাগুলো পাই না, সেগুলো কিন্তু আমার ভবিষ্যতের জন্য কাজে লাগে আর আমারই মঙ্গল বলে মনে হয়। হ্যাঁ, কখনো কখনো মনে বিরক্ত লাগে, একটু আধটু কষ্ট পাই, কিন্তু তখন মনে করি যে এগুলো কিন্তু আমাকে আরও শক্তিশালী মানসিক দিক দিয়ে করতে সাহায্য করবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সংসারের অনেক কাজও করে নিয়েছি। আর আমার ছেলেও স্কুল থেকে এখন চলে এসছে, আর তারপরে দাদুও চলে এসছে। দাদু একটু তাড়াতাড়ি ভাত খায়, 12:30টার সময়, তো দাদুকেও ভাত বেড়ে দিয়েছি। আর রান্নায় তো দেখতেই পেলে কী কী হয়েছে, মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল, শাক ভাজা আর ডাল। তো দাদু সোফায় বসে আছে, দাদুকে টেবিলে দিয়ে দিয়েছি, দাদু খাচ্ছে, আর আমার ছেলে এখন ঘোরাঘুরি করছে। তো ছেলের সবজিটা না আমি একটু শেষের দিকেই বানাই, কারণ ওর তাড়াতাড়ি বানালে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, আর গরম গরম থাকলে ওর খেতে ভালো লাগে। আমার ছেলে তো এমনিতে খেতে চায় না, তো একটু গরম থাকলে ও তাড়াতাড়ি খেয়ে নেয় খাবারটা। আর যেহেতু ওর সমস্ত রকম সবজি দিয়ে প্রেশার কুকারেই করি, তো করতেও বেশিক্ষণ সময় লাগে না, তো সেই জন্য ওর সবজিটা শেষের দিকেই করি। ও স্কুল থেকে আসার কখনো কখনো আগেও করে নিই, আর কখনো কখনো ও স্কুল থেকে আসার খানিকক্ষণ পরে করে নিই, তার মধ্যে ওকে স্নান টান করে দিই, আর ততক্ষণে আমার ওর রান্নাটাও হয়ে যায়। তো এখন আমি রান্নাঘরের সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর রান্নাঘরের সমস্ত কাউন্টার টপগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন রান্নাঘর আমার পুরো একদম টিপটপ হয়ে গেছে, পুরো গোছানো গাছানো। আর ছেলের রান্নাটাও কিন্তু এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ভাবলাম হাতে একটু সময় আছে, ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিই। ফ্রিজে আমার ছেলে চক দিয়ে দাগ করে দিয়েছে, তো ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। আর টিভির সামনে যে শোকেসটা আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নেব। ফ্রিজটা মোটামুটি সমস্ত পরিষ্কার করার পরেই আমি কিন্তু এই শোকেসটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আর এইগুলোতেও কিন্তু ভালোই ধুলো জমে। তো এখানে একটা জিনিস আছে, এই যে এটা বার করছি তোমরা দেখতে পাচ্ছ, ফ্রেমের মধ্যে মা শব্দ লেখা। এটা তোমাদের আমি আজকে একদম ক্যামেরার সামনে থেকে দেখাবো। এটা হয়তো আগেও দেখেছো তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার। তো এটা কিন্তু আমার যা বানিয়েছে, এই যে মা লেখা রুমালের মধ্যে বানিয়ে ও ফ্রেম করে, আর ফ্রেমের মধ্যে ভরে আমার দেওরকে গিফট করেছিল। আমার শাশুড়ি মা কিন্তু অনেক বছর আগেই মারা গেছেন, আর যখন মারা গেছিলেন তখন আমার দেওর সবে মাধ্যমিক দিয়েছে, আর আমার হাজব্যান্ড ফার্স্ট ইয়ারে পড়ে। আর আমার জায়ের সঙ্গে আমার দেওরের রিলেশনশিপ অনেক বছর আগে থেকেই, যদিও শাশুড়ি মা মারা যাওয়ার পর থেকেই ওদের মানে কিছুদিন পর থেকে আর কি রিলেশনশিপ। তো এটা নিজের হাতে বানিয়ে আমার দেওরকে দিয়েছিল, আর ও এটা এখানেই রেখে গেছে। ওরা এখানে থাকে না, ওরা কাজের সূত্রে, আমার দেওরের কাজের সূত্রে দুর্গাপুরে থাকে। তো ওর এই কাজটা, হাতের কাজটা কিন্তু দারুণ। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও কীরকম আর কি ও করেছে কাজটা, ওর হাতের কাজটা কীরকম। আমার তো দারুণ মনে হয়, খুব সুন্দর করে বানিয়েছে। এটা রুমালে বানিয়ে তো ওই ফ্রেমের মধ্যে দিয়ে এটা আমার দেওরকে দিয়েছিল। আর এই শোকেসের মধ্যে এটাই সবথেকে দামি জিনিস। তো চলো আজকের মতো এখানেই ইতি, টাটা।